ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ ক্লাস 11-এ থার্ড চ্যাপ্টার শুরু হবে, যে চ্যাপ্টারটার নাম হলো মৌলসমূহের শ্রেণীবিভাগ ও ধর্মাবলীর পর্যায়বৃত্তি। দেখো, এটা একটা এত বড় নাম, তবে এইটুকু জেনে রাখবে যে এই পুরো চ্যাপ্টারটা শুধুমাত্র পর্যায় সারণীটাকে কেন্দ্র করে পুরো চ্যাপ্টারটা আছে, মানে পর্যায় সারণীটাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। তাহলে এই চ্যাপ্টারটাকে আমরা পর্যায় সারণীর চ্যাপ্টার বলতে পারি বা পিরিয়ডিক ক্লাসিফিকেশন বলতে পারি। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, এখানে খুব দারুণ দারুণ বিষয়গুলো আছে এবং এটাও তোমাদের কেমিস্ট্রির যে বলেছিলাম ফার্স্ট 4টে চ্যাপ্টার হচ্ছে তোমাদের বেস, তার মধ্যে কিন্তু একটা থার্ড চ্যাপ্টার, আরেকটা আছে ফোর্থ চ্যাপ্টারের পরে হবে, যেটাও খুব ভালোভাবে করতে হবে। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারটাও দেখো খুব সহজ লাগবে তোমাদের এবং খুব ইন্টারেস্টিংও লাগবে। তাহলে চলো আজকের ইন্টারেস্টিং চ্যাপ্টারটা একটু শুরু করা যাক, ভিডিওটা একটু শেষ পর্যন্ত মন দিয়ে দেখে নাও। আচ্ছা, প্রথমেই বলে রাখি তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটা পর্যায় সারণীর চার্ট এখানে আমি একটা টাঙিয়ে রেখেছি। তো এগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে কি না আমাকে একটু কমেন্ট করে জানাবে তো, মানে সবগুলো মৌলগুলো মোটামুটি বোঝা যাচ্ছে কি না। এটা তোমাদের সুবিধার জন্য আমি দিয়ে রেখেছি এখানে, যাতে তোমাদেরকে পড়াতে পড়াতে আমি একদম বাস্তবে দেখাতে পারি যে পর্যায় সারণীর কে কোথায় রয়েছে, কারণ এগুলো একটু দরকার আছে। প্রথমেই আমরা জানবো যে এই পর্যায় সারণীটার আমাদের প্রয়োজন পড়লো কেন, কেন এত বড় একটা চার্ট বানানোর দরকার হলো। তার কারণ হচ্ছে দেখো, যে প্রকৃতিতে এবং মানুষের সৃষ্টি নিয়ে টোটাল যে মৌলের সংখ্যা সেটা হচ্ছে 118। তাহলে 118টা টোটাল মৌল আছে পর্যায় সারণী, যদি লক্ষ্য করো তাহলেও দেখবে শেষ মৌলটা 118 রয়েছে। তো যাই হোক, এই 118টা মৌল এটা একটা প্রচুর সংখ্যক মৌল, এবং প্রত্যেকটা নিজের নিজের মৌলের অনেক যৌগ থাকতে পারে, এদের নানা রকম যৌগ হতে পারে। তাহলে এই এত সংখ্যক মৌল 118টা, এবং তার আবার অনেক যৌগ, প্রত্যেকটার আলাদা আলাদা। তাহলে এই এত মৌল, এত যৌগ, এদের ধর্ম সম্পর্কে স্টাডি করা, আলাদা আলাদা যদি স্টাডি করতে হয় তাহলে সেটা একটা খুব বিরক্তিকর ব্যাপার হয়ে যাবে, এবং এটা মাথায় রাখাও সম্ভব নয়, এবং একটা হেফাজত ব্যাপার হয়ে যাবে, এটা কোনোদিনই সম্ভব হবে না। যে কারণে বিজ্ঞানীরা কি করেছেন, যে এই মৌলগুলোকে কয়েকটা তালিকার আকারে ভাগ করার চেষ্টা করেছেন, যে একই ধর্মের মোটামুটি মৌল যেগুলো হবে সেগুলোকে একটা তালিকাতে রাখা যাবে, আর অন্য ধর্মের কিছু মৌল হবে সেটা অন্য তালিকাতে, বা আরও যদি অন্য ধর্মের কিছু থাকে সেটার জন্য একটা অন্য তালিকা। তাহলে কি হবে, প্রত্যেকটা তালিকার আমরা যদি ধর্মগুলো জেনে নিই বা স্টাডি করে নিই, তাহলে ওই তালিকায় যতগুলো মৌল আছে সবার ধর্মগুলো একই রকম মোটামুটি হয়ে যাবে, তাহলে স্টাডি করাটা সুবিধা হবে। এটার উদ্দেশ্য নিয়ে বিজ্ঞানীরা প্রথম থেকেই কিন্তু মৌলগুলোকে মোটামুটি তালিকা আকারে সাজানোর একটা চেষ্টা করেছেন। প্রথম থেকে বলতে যখন এত মৌল আবিষ্কার হয়নি, 30টা 40টা 60টা মৌল ধীরে 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 আবিষ্কার হয়েছে। তো 30 40 60-এর কাছ থেকেই বিজ্ঞানীরা চেষ্টা করেছেন যে যাতে ওই মৌলগুলোকে এক একটা তালিকা আকারে বিন্যস্ত করা যায়। এখনো পর্যন্ত আমাদের যতগুলো আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে 118টা। প্রথম দিকে বিজ্ঞানীরা কি করেছিলেন, যে ধাতু আর অধাতু এই দুটো শ্রেণীতে ভাগ করার চেষ্টা করেছিলেন, অর্থাৎ কিছু মৌলকে ধাতুর দিকে ফেলেছিলেন আর কিছু মৌলকে অধাতুর দিকে ফেলেছিলেন, এবং তাতে একটা মোটামুটি শ্রেণীবিভাগ করা সম্ভব হয়েছিল। কিন্তু সমস্যা কোথায় হলো, যখন দিনকে দিন আরও বেশি মৌল আবিষ্কার হতে থাকলো, তখন দেখা গেল যে এমন কিছু মৌল তৈরি হচ্ছে যেগুলো ধাতব ধর্মও কিছুটা দেখাচ্ছে, অধাতব ধর্মও কিছুটা দেখাচ্ছে। মানে ওই মৌলটাকে ধাতুর দিকে রাখলেও অসুবিধা হচ্ছে, অধাতুর দিকে রাখলেও অসুবিধা হচ্ছে, মানে উভধর্মী যে মৌলগুলো, বুঝতেই পারছো, যেগুলো ধাতু কল্প বলি আমরা নর্মালি, সেইগুলো ধাতুর ধর্মও আছে অধাতুর ধর্মও আছে। তাহলে ওদেরকে কোথায় রাখা যাবে, ধাতুর দিকে না অধাতুর দিকে? এটা একটা সমস্যা হয়ে গেল। তাহলে এই যে চার্ট করাটা, অর্থাৎ এই যে শ্রেণীবিভাগ করাটা, এইটা কিন্তু ফেলিওর হয়ে গেল, মানে এটা আর চললো না। তারপরে নেক্সট যখন বিজ্ঞানী ডাল্টন এলেন, বিজ্ঞানী ডাল্টন পরমাণুবাদ দিলেন। পরমাণুবাদ দেওয়ার পর বিজ্ঞানীরা ঠিক করলেন তাহলে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী যদি মৌলগুলোকে সাজানো যায় তাহলে কি হয় দেখা যাক। এবং ডাল্টনের পরমাণু তত্ত্ব প্রকাশ হওয়ার পর থেকে এই পারমাণবিক গুরুত্ব দ্বারা মৌলগুলো শ্রেণীবিভাগ করাটা অনেক দূর কিন্তু আগিয়েছিল। পারমাণবিক গুরুত্ব মানে বুঝতে পারছো, যেটা হচ্ছে পারমাণবিক ভর বা ভর সংখ্যা আমরা বলি, যেটা উপরে থাকে। দেখো, ফার্স্ট চ্যাপ্টারে এটা তোমাদেরকে বলেছিলাম যে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন, এই তিনটেই একটা বিষয়ের নাম। যেমন হচ্ছে আমরা 8O16 বর্তমানে আমরা এরকমভাবে লিখি, তো এগুলো আমরা অলরেডি জানি। তো যাই হোক, এই যে উপরের যে সংখ্যাটা যেটা ভর সংখ্যা, এইটাই হচ্ছে পারমাণবিক গুরুত্ব বা ভর বা ওজন। এই পারমাণবিক গুরুত্ব ধরে মৌলগুলোকে সাজাবার একটা পরিকল্পনা চললো, এবং এটা অনেক দূর কিন্তু আগিয়েছিল, এবং এটা ধরে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমভাবে এটাকে মৌলগুলোকে সাজানোর চেষ্টা করেছিলেন, এবং সেগুলো একটু আমরা জেনে নেব, কারণ তোমাদের কখনো কোশ্চেন আসতে পারে
যে পর্যায় সারণীর যেটা ইতিহাস আছে, যেটা ঐতিহাসিক পটভূমিকা আমরা বলতে পারি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেই সম্পর্কে 3-4টে দেখো সূত্র পাবে। সেই 3-4টে সূত্র আমাদেরকে একটু জেনে রাখতে হবে। পর্যায় সারণীর ঐতিহাসিক পটভূমিকার মধ্যে আমরা দেখবে 4টে সূত্র পাবো। যেটা ফার্স্ট আসবো দেখবে ডোবেরিনারের ত্রয়ী সূত্র, সেকেন্ড আসবো সাকুরদোয়ার টেলরিক কুণ্ডলী সূত্র, থার্ড হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র, এবং ফোর্থ হবে ম্যান্ডেলিপের পর্যায় সূত্র। এই 4টে সূত্র হচ্ছে পর্যায় সারণীর ইতিহাস বলতে পারো, মানে ঐতিহাসিক পটভূমিকা। এই 4জন বিজ্ঞানীর অবদান কিন্তু মুখ্য আমরা বলতে পারি। এরা যদি না থাকতেন, অর্থাৎ এনারা যদি এই সমস্ত বিষয়গুলো না দিতেন, তাহলে আজকের আধুনিক পর্যায় সারণী কিন্তু কোনো মতেই পাওয়া যেত না। এনারা তখন থেকে সাজাবার চেষ্টা করেছেন বলেই আমরা আজকের আধুনিক পর্যায় সারণী পেয়ে গেছি। এবং পর্যায় সারণীর সুবিধা কী হয়েছে, যে এটা থাকার ফলে মৌলগুলোকে স্টাডি করা খুব সহজ হয়ে গেছে। তোমাদেরও দেখবে খুব সহজ লাগবে পর্যায় সারণীটা দেখে, মৌলগুলোর সম্পর্কে ধারণা তোমরা খুব সহজভাবেই পেয়ে যাবে এবং নিজেরাই বলে দিতে পারবে যে কোন দিকের মৌলগুলো, মানে কোন মৌলটার কী রকম ধর্ম হবে, এটা নিজেরাই বলে দিতে পারবে, কোথাও না সেরকমভাবে স্টাডি করে স্পেশালি ওই মৌলটার সম্পর্কে। মানে মৌলটা শুধুমাত্র পজিশন দেখেই তোমরা বলে দিতে পারবে যে এটার কীরকম ধর্ম হবে, ওটার কীরকম ধর্ম হবে। তাহলে প্রথমেই আমরা চলে আসবো দেখো ডোবেরিনারের ত্রয়ী সূত্র। ইনি কী করেছিলেন, জার্মান বিজ্ঞানী ডোবেরিনার। ইনি বলেছিলেন যে প্রতি 3টে যে মৌল করে তিনি সাজিয়েছিলেন, 3টে সেট দিয়েছিলেন, যাদের ধর্মগুলো কিন্তু অনেকটা সিমিলার। যেমন হচ্ছে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, এই 3টে মৌলকে তিনি সাজিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে রাসায়নিকভাবে সদৃশ্য প্রতি 3টে মৌল শ্রেণীর মধ্যে মাঝের মৌলটার যে পারমাণবিক গুরুত্ব, এখানে মনে রাখবে সব কিন্তু পারমাণবিক গুরুত্ব নিয়ে সাজানো হচ্ছে। ওই যে আমি বলছিলাম না, যেমন হচ্ছে সোডিয়ামের কত, সোডিয়ামের আমরা জানি পারমাণবিক গুরুত্ব হচ্ছে 23। এই যে উপরে যে ভর সংখ্যাটা, ভর আর নিচে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, যেটা অনেক পরে এসছে। প্রথমে কিন্তু পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো হচ্ছিল, এইটা ধরে আমরা সাজাচ্ছিলাম পারমাণবিক গুরুত্ব ধরে। এটাই একটা মূল পার্থক্য বলতে পারো, যেটা আধুনিক পর্যায় সারণী সেখানে পারমাণবিক সংখ্যাটা দিয়ে সাজানো হয়েছে, পরমাণু ক্রমাঙ্ক ধরে, যেটা এই আধুনিক পর্যায় সারণী। কিন্তু যেগুলো ঐতিহাসিক পটভূমিকাতে আমরা পাবো, অর্থাৎ এই যে 4টে সূত্র বললাম, এই 4টে সূত্র হচ্ছে ভর সংখ্যা দিয়ে আমাদের সাজানো হয়েছে, অর্থাৎ পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন দিয়ে মৌলগুলোকে সাজানো হয়েছে। এই পার্থক্যটা অনেক স্টুডেন্টেরই ভালো করে জানা থাকে না। এটা একটু ভালো করে জেনে রাখো যে আগের যতগুলো ছিল সেগুলো সব ভর সংখ্যা ধরে সাজানো হয়েছিল, এবং বর্তমান যে পর্যায় সারণী সেটা কিন্তু পরমাণু ক্রমাঙ্ক ধরে সাজানো হয়েছে। এই যে চেঞ্জটা হয়েছে, শিফটটা এসছে, এটা কিভাবে এসছে পরে দেখতে পাবে। তাহলে প্রথমে আমরা তো আপাতত এগুলো দেখে নিই যে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর ধরে কিভাবে সাজানো হয়েছিল। তাহলে ডোবেরিনার কি বললেন, যে মাঝের মৌলটার পারমাণবিক গুরুত্ব অপর যে দুটো মৌল রয়েছে, যেটা প্রথমে আর শেষে রয়েছে, এই যে 3টের সেট উনি দিয়েছিলেন, তা অপর দুটো মৌলের পারমাণবিক গুরুত্বের গড় হবে। অর্থাৎ বলা যেতে পারে যে সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব সমান লিথিয়াম প্লাস পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব বাই 2। মানে এটা কিভাবে আসছে না, দেখা গেল যে সোডিয়ামের ধরো পারমাণবিক গুরুত্বগুলো সেই সময় জানা ছিল 23 ধরো, আচ্ছা লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে 7, আর পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে 39। এগুলো সেই সময় কিন্তু জানা ছিল। আচ্ছা যাই হোক, সোডিয়ামের তাহলে পারমাণবিক গুরুত্ব এদের থেকে সূত্র অনুযায়ী যদি আমরা বের করি, তাহলে কি আসবে, লিথিয়ামের হচ্ছে 7 প্লাস পটাশিয়ামের হচ্ছে 39/2। তাহলে কত আসছে দেখো, এটা হচ্ছে তোমার 46/2, তাই তো? তার মানে এটা আসছে 23। দেখো সোডিয়ামের যেটা পারমাণবিক গুরুত্ব সেটা কিন্তু চলে এসছে। তো উনি যে সূত্রটা দিয়েছিলেন সেটাতে একদম ফিক্সড চলে আসবে এমন নয়, কাছাকাছিও হতে পারে, সেটাও বলেছিলেন যে মোটামুটিভাবে গড় হবে ওদের দুজনকার। তাহলে সূত্রটা আমি আরেকবার বলে দিচ্ছি, যে রাসায়নিকভাবে সদৃশ্য প্রতি 3টে মৌল শ্রেণীর মাঝের মৌলটার পারমাণবিক গুরুত্ব অপর দুটো মৌলের পারমাণবিক গুরুত্বের মোটামুটিভাবে গড় হয়। তিনি এইরকমভাবে আরও কিছু সদৃশ ধর্মবিশিষ্ট ত্রয়ী দেখিয়েছিলেন, অর্থাৎ 3টে করে তিনি মৌলের সেট বানিয়েছিলেন। তখন যতগুলো মৌল আমাদের জানা ছিল তার মধ্যে উনি চেষ্টা করেছিলেন যে যতগুলো সম্ভব সেট বানানোর, এবং তাতে দেখা গেছিলো যে মোটামুটি গড়টা চলে আসছে। যেমন হচ্ছে ক্যালসিয়াম আর বেরিয়াম, এদের যদি গড় করো তাহলে ট্রনসিয়ামের কাছাকাছি চলে আসবে, পুরো এক্সাক্ট না এলেও কাছাকাছি চলে আসবে। এরকমভাবে সালফার, সেলেনিয়াম আর টেলুরিয়াম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরকমভাবে উনি সেটগুলো বানিয়েছিলেন এবং তাতে মোটামুটি এসছিল। কিন্তু এটার সমস্যা কী ছিল, যে এইরকমভাবে সমস্ত মৌলগুলোকে উনি কিন্তু তখন সাজাতে পারেননি। যতগুলো মৌল জানা ছিল সব মৌলকে সাজাতে পারেননি, এই কয়েকটা মৌলকে সাজাতে পেরেছিলেন। তার জন্য এই থিওরিটাও বেশি দূর কিন্তু আগালো না, এটাও রিজেক্টেড হয়ে গেল, বা বলতে পারি এটারও কিছু ড্রব্যাক চলে এলো।
এখন দেখো ডুবি রিনারের ত্রয়ী সূত্র ইনকেস যদি তোমাদের পরীক্ষাতে আসে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তবুও আমি বলবো একবার করে রাখবে, কারণ বোর্ড এক্সামে এগুলো আসতে পারে, একবার আধবার চলে আসতে পারে কখনো। তো যাই হোক, ডুবি রিনারের যে ত্রয়ী সূত্রটা তো বলে দিলাম, যে রাসায়নিকভাবে সদৃশ্য প্রতি 3টে মৌল শ্রেণীর মাঝের মৌলটার পারমাণবিক গুরুত্ব মোটামুটিভাবে অপর দুটো মৌলের পারমাণবিক গুরুত্বের গড় হয়, এটা হচ্ছে ত্রয়ী সূত্র। এখন সব এক্সাম্পলগুলো তোমাদের মনে রাখতে হবে না, শুধু একটা করে রাখবে, এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইটা পারো তো একটু করে রাখবে। এরপর দেখো ডোবে রিনারের ত্রয়ী সূত্রের পর বিজ্ঞানী সাকুরতোয়ার টেলরিক কুণ্ডলীর সূত্র 1862 খ্রিস্টাব্দে, অনেকটা দিন পরে, দেখো 1817 পর 1862, মানে অনেকটা টাইম ওই ডোবে রিনারের ত্রয়ী সূত্রটা মোটামুটি এক্সিস্ট করেছিল। আচ্ছা, তারপরে সাকুরতোয়ার টেলরিক কুণ্ডলীর সূত্র এসেছিল, এটার নামটা একটু অড লাগবে প্রথমবার শুনতে, যাই হোক শুনতে শুনতে তোমরা অভ্যস্ত হয়ে যাবে। সাকুরতোয়ার টেলরিক কুণ্ডলীর সূত্র, এটা কীরকম উনি সূত্রটা দিয়েছিলেন, ইনি প্রথম কি করেছিলেন, যে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সমস্ত মৌলগুলোকে সাজানোর চেষ্টা করেছিলেন। একটা সিলিন্ডারের স্ট্রাকচারে, এটা ধরো একটা সিলিন্ডারের মতো, এই সিলিন্ডারের স্ট্রাকচার নিয়েছিলেন এবং তার মধ্যে 45 ডিগ্রি কোণে আনত একটা ঘূর্ণায়মান রেখায়, অর্থাৎ এইটা ধরো ওইদিকে পিছন দিক থেকে ঘুরে আসবে, আবার এই রেখাটাই ঘুরে 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 এখানে আসবে, এরকমভাবে একটু 45 ডিগ্রি কোণে আনত হেলে থাকবে। তাহলে একটা উলম্ব চোঙের গায়ে এরকম 45 ডিগ্রি কোণে আনত একটা ঘূর্ণায়মান রেখায় তখন যে মৌলগুলো ছিল সেই সমস্ত মৌলগুলোকে তিনি সাজানোর চেষ্টা করেন। কিভাবে সাজানোর চেষ্টা করেছিলেন না, পারমাণবিক গুরুত্ব যত বৃদ্ধি পাবে সেই অনুযায়ী, মানে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানোর চেষ্টা করেছিলেন। এই সমস্ত থিওরিগুলো লক্ষ্য করে দেখো, পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো হয়েছিল, অর্থাৎ পারমাণবিক ভর যেটা, মানে ভর সংখ্যা যেটা। এবং উনি কীভাবে সাজিয়েছিলেন, একটা সিলিন্ডারের উপর 45 ডিগ্রি কোণে আনত একটা ঘূর্ণায়মান রেখাতে মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী পরপর সাজিয়েছিলেন। যেমন এখানে ধরো লিথিয়ামকে উনি যদি রাখেন, ধরে নাও এটা লিথিয়াম, এখানে হয়তো বেরিলিয়ামকে রাখলেন, এখানে বোরনকে রাখলেন, এবার উল্টো দিকেও কিছু মৌলকে রাখলেন, তারপরে এখানে চলে আসছে আবার সোডিয়ামকে রাখলেন, আচ্ছা এটা ম্যাগনেসিয়াম, বোঝা যাচ্ছে ব্যাপারটা, এটা অ্যালুমিনিয়াম, এইভাবে পরপর আবারও উল্টো দিক থেকে ঘুরে ঘুরে আসছে, এইভাবে পরপরভাবে উনি মৌলগুলোকে সাজিয়েছিলেন। এবং তাতে কি দেখা গেছিল, যে একই উলম্ব রেখাতে যে মৌলগুলো পড়ছে, এখানে ধরো পটাশিয়াম, এটা ক্যালসিয়াম, এরকমভাবে পরপর যাবে, তা একই উলম্ব রেখাতে যে মৌলগুলো পড়ছে, ধরো এইটাতে যে মৌলগুলো পড়েছে, এটাতে যে মৌলগুলো পড়েছে, মানে একই উলম্ব রেখাতে যে মৌলগুলো পড়ছে, এগুলোর সমস্ত ধর্মগুলো প্রায় কাছাকাছি, অর্থাৎ একই ধরনের ধর্ম হবে, সমধর্মী মৌল হবে। এইটা হচ্ছে সাকুরতোয়ার টেলরিক কুণ্ডলীর সূত্র। তাহলে দেখো, যে সাকুরতোয়ার যে সূত্রটা রয়েছে, এটাই কিন্তু তৎকালীন প্রথম বলতে পারো যে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী মৌলগুলোকে সবগুলোকে সাজানোর একটা প্রথম প্রচেষ্টা হয়েছিল পারমাণবিক গুরুত্ব অনুযায়ী। তো সাকুরতোয়ার ঠিক 2 বছর পর, অর্থাৎ 1864 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী নিউল্যান্ডস অষ্টক সূত্রটা দিলেন। এখানে তোমাদেরকে একটা মজার ইনফরমেশন দিয়ে রাখি, যে বিজ্ঞানী নিউল্যান্ড যিনি ছিলেন, ব্রিটিশ বিজ্ঞানী নিউল্যান্ড, ইনি রসায়নবিদ ছিলেন, মানে কেমিস্ট তো ছিলেন, তার সাথে এনার মিউজিকের প্রতি একটা ভালো টান ছিল, অর্থাৎ মিউজিক এনার একটা শখ ছিল। শখ থাকলে যেটা হয় জেনারেলি, মানে যদি দুটো কারো শখ থাকে তাহলে দেখবে ওই দুটো শখকে সে মেশানোর চেষ্টা করে। তা বিজ্ঞানী নিউল্যান্ডসও কী করেছিলেন, ওই মিউজিকের সাথে কেমিস্ট্রি কিছুটা মেশানোর চেষ্টা করেছিলেন এবং মিশিয়েই বলতে পারো এই অষ্টক সূত্রটা দিয়েছিলেন। কীভাবে, দেখো মিউজিকে যেমন সা রে গা মা পা যেগুলো আছে না, এগুলো তো সবাই জানো তোমরা, সা রে, তারপর গা, আচ্ছা মা, পা, ধা, নি, আচ্ছা তারপরে আবার কি আসবে, সা আসবে। অর্থাৎ দেখো 1 2 3 4 5 6 7, 7-এর পরে যখন 8 নম্বরে যাবে তখন আবার সা আসবে। তার মানে মিউজিকের যে রিডগুলো আমরা পাচ্ছি, সেখানে একটার থেকে শুরু করলে তার পরবর্তী যেটা অষ্টম আসবে, সেই অষ্টমটা প্রথমটার সাথে সিমিলার হচ্ছে মিউজিকের ক্ষেত্রে। তো উনি তো এইটা জানতেন, উনি এইটাকে মাথায় রেখে মৌলগুলোকে সাজানোর চেষ্টা করেছিলেন এবং তখনও পর্যন্ত যতগুলো মৌল আবিষ্কার হয়েছিল সেই মৌলগুলোকে সাজিয়ে দেখলেন একটা অবাক সাদৃশ্য। সেটা হচ্ছে মৌলগুলোর ক্ষেত্রেও ওই পারমাণবিক গুরুত্ব অনুযায়ী যদি পরপর সাজানো হয়, তাহলে একটার থেকে শুরু করলে পরবর্তী অষ্টম মৌলটা প্রথম মৌলটার অনুরূপ হয়ে যাচ্ছে। দেখো বিষয়টা একটু দেখাচ্ছি, যেমন হচ্ছে তৎকালীন যে জ্ঞাত মৌলগুলো ছিল সেগুলোকে তিনি সাজিয়েছিলেন, প্রথমে লিথিয়াম, আচ্ছা বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। আচ্ছা সেই সময় কিন্তু নিষ্ক্রিয় গ্যাস কোনো আবিষ্কার হয়নি, একদম ম্যান্ডেলিপের সময় পর্যন্ত নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়নি। তো যাই হোক, তাহলে ফ্লুরিনে এইখানে শেষ হয়ে যাচ্ছে। নেক্সট আমরা আসছি
সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এরপরে যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেটা তো আবিষ্কার হয়নি। আচ্ছা, পটাশিয়াম, ক্যালসিয়াম, এতদূর পর্যন্ত উনি সাজিয়েছিলেন। তো যাই হোক, এইরকমভাবে পরপর পারমাণবিক গুরুত্ব বৃদ্ধি অনুযায়ী পরপর মৌলগুলোকে সাজিয়েছিলেন। এবং এখানে লক্ষ্য করে দেখো যে কোনো একটা মৌল থেকে যদি তুমি স্টার্ট করো, যে কোনো মৌল থেকে যদি স্টার্ট করো, এটা ধরো 1 ধরলে, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর মৌল চলে আসবে সোডিয়াম। লিথিয়াম থেকে স্টার্ট করলে 8 নম্বর মৌল আসবে সোডিয়াম। একই রকম সোডিয়াম থেকে যদি তুমি স্টার্ট করো, তাহলে 1 2 3 4 5 6 7, এটা দেখো 8 পটাশিয়াম। এবং দেখা যাচ্ছে কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের ধর্মটা মোটামুটি একই রকম। ব্যাপারটা বোঝা যাচ্ছে? একইভাবে তুমি অন্য যে কোনো জায়গায় স্টার্ট করতে পারো, যেমন হচ্ছে কার্বন থেকে যদি তুমি স্টার্ট করো, তাহলে কার্বনটা যদি 1 ধরো, 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর মৌল হচ্ছে সিলিকন। তাহলে কার্বন আর সিলিকনের ধর্ম অনেকটা একই রকম। একই রকমভাবে ফ্লোরিন থেকে যদি স্টার্ট করো, তাহলে 8 নম্বর পাবে ক্লোরিন। তাহলে ফ্লোরিন, ক্লোরিনের ধর্ম মোটামুটি একই রকম। তাহলে এইটা একটা অদ্ভুত তিনি সাদৃশ্য পেয়ে গেছিলেন এবং সেই থেকে দিয়েছিলেন নিউল্যান্ডের অষ্টক সূত্র। অষ্টক কথাটা শুনেই বুঝতে পারছো, ল অফ অক্টেভ বলা হয় এটাকে, মানে 8 নম্বর যে ধর্মটা রিপিট হয়ে যাচ্ছে। তাহলে নিউল্যান্ডের অষ্টক সূত্রটা বুঝতে পারলে যে মৌলগুলোকে যদি পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির ক্রমানুসারে পরপর সাজানো হয়, তাহলে যে কোনো একটা মৌল থেকে শুরু করলে তার পরবর্তী যে অষ্টম মৌলটা হবে সেটার ধর্মটা প্রথম মৌলটার অনুরূপ হবে। এটাই হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। এখন বিষয় হচ্ছে এই অষ্টক সূত্রটাও খুব বেশি দূর আগালো না। তার কারণ হচ্ছে এটা শুধুমাত্র ক্যালসিয়াম পর্যন্ত, এই ক্যালসিয়াম পর্যন্ত এটা দেখা গেল যে কাজ করছে। তারপরে যখনই তোমার ভারী মৌলগুলো আসা শুরু হলো, মানে ডি অরবিটালে যখন ইলেকট্রন ঢুকতে শুরু করলো, ডি ব্লক মৌলগুলো পরবর্তীকালে আমরা জানবো, তখনই কিন্তু এই সূত্রটা আর কাজ করলো না, মানে আর এটা খাটছে না দেখা যাচ্ছে। তার মানে ক্যালসিয়াম পর্যন্ত হালকা যে মৌলগুলো তাদের ক্ষেত্রে এই সূত্রটা ভালোভাবে প্রযোজ্য হয়েছিল, কিন্তু ভারী মৌলগুলোর ক্ষেত্রে আর প্রযোজ্য হয়নি। যেহেতু সীমিত সংখ্যক মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, সুতরাং এই থিওরিটা খুব বেশি দূর কিন্তু আগালো না। এরপর আমরা 4 নম্বরে চলে আসবো ম্যান্ডেলিপের পর্যায় সূত্র, অর্থাৎ ঐতিহাসিক পটভূমিকার এটাই একদম শেষ সূত্র বলতে পারো। এটা এসেছিল 1869 খ্রিস্টাব্দে, বিজ্ঞানী মেন্ডেলিভ। খুব এটা একটা বিখ্যাত সূত্র, মেন্ডেলিভের পর্যায় সূত্র। এটার উপরে বেস করেই বলতে পারো অনেকটা পর্যায় সারণীটা তৈরি হয়ে গেছিলো। তারপরে ওটাকে সংশোধন করে বর্তমানে আধুনিক পর্যায় সারণী এসছে, যেটা আমরা ইউজ করি এখনো পর্যন্ত। তো যাই হোক, মেন্ডেলিভ কি দিয়েছিলেন সেটাও একটু দেখা যাক। মেন্ডেলিভের পর্যায় সূত্র এটা দেখো, আগের যে নিউল্যান্ডের সূত্রটা তার থেকে 5 বছর পরে বলতে পারো নাকি। 1864-তে নিউল্যান্ড দিয়েছিলেন, তাহলে এটা হচ্ছে 1869, অর্থাৎ 5 বছর পরেই চলে এসেছিল। এই জায়গাগুলো দেখো পরপর 3টে সূত্র পরপর চলে এসছে। মানে ডোবেরিনারের ত্রয়ী সূত্রটা অনেক আগে হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। তারপর থেকে দেখো 1862, 1864 এবং 1869, মানে খুব কাছাকাছি এই সূত্রগুলো চলে এসছে। তার মানে বুঝতে পারছো তখন রাসায়নিক যে ডেভেলপমেন্টের কাজটা অনেক বেশি হচ্ছিল, অর্থাৎ গবেষণার কাজটা অনেক তাড়াতাড়ি এগিয়ে গেছে কিন্তু, এবং প্রচুর মৌল সেই সময় নতুন নতুন আবিষ্কার হয়েছে। এবং ম্যান্ডেলিভের পর্যায় সূত্রের সময় মোটামুটি 63টা মৌল আবিষ্কার হয়ে গেছিল, যদিও তোমার নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু তখনও আবিষ্কার হয়নি। যাই হোক, সূত্রটা একটু দেখে নিয়ে যাক। সূত্রটি কি বলছে, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী মৌলগুলির পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ ইনিও সেই একই কথাই বললেন যে মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্মগুলো মৌলগুলির পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ ইনি টোটালটা বলে দিলেন, মানে আগে পর্যন্ত যতগুলো দেখা যাচ্ছিল সেগুলো হচ্ছে কিছু কিছু করে সাজিয়েছিলেন, এবং নিউল্যান্ডস বেশ কিছুকে সাজাতে সক্ষম হয়েছিলেন পারমাণবিক গুরুত্ব অনুযায়ী। কিন্তু ইনি টোটাল যে যতগুলো মৌল আবিষ্কার হয়েছিল সবগুলো সম্পর্কে বলে দিলেন যে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী মৌলগুলির পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এই সূত্রটার মানেটা কি আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা বলছে যে যখন পারমাণবিক গুরুত্ব অনুযায়ী মৌলগুলোকে সাজানো হবে, ধরো এই মৌলটা এরকম, এই মৌলটা এরকম, তাহলে সমস্ত মৌলগুলোর ধর্ম ধীরে ধীরে দেখো চেঞ্জ হচ্ছে বলছে। আমি জাস্ট ছবিতে তোমাদেরকে আলাদা বলে বোঝাবার জন্য এরকম শেপ আঁকছি বিভিন্ন ধরনের। তাহলে ধীরে ধীরে ধর্মগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এই চেঞ্জ হতে হতে একটা সময় আসবে এমন যখন আবার কিন্তু রিপিট হবে। এটাই হচ্ছে আমাদের পর্যায় সারণী বলতে পারো, যে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী মৌলগুলোর ধর্মটা পরপর পরপর চেঞ্জ হয়। তারপরে একটা ইন্টারভেলের পর, একটা নির্দিষ্ট সময়ের পর ওটার ধর্মটা আবার প্রথম মৌলের অনুরূপ হয়। তার মানে এখানে যেটা থাকবে সেটা তারপরের মৌলটার অনুরূপ হবে, এখানে যেটা থাকবে সেটা তারপরের মৌলটার অনুরূপ হবে।
এইরকমভাবে পরপর পরপর চলতে থাকে। এগুলো কিন্তু মৌলের শেপ নয় কোনো, আমি জাস্ট তোমাদেরকে ধর্মগুলো একই রকম বোঝাবার জন্য বিভিন্ন শেপে এঁকে দেখাচ্ছি। তো এইখানে লক্ষ্য করে দেখো যে এটাতেও কিন্তু পারমাণবিক গুরুত্ব কথাটা আছে, অর্থাৎ ভর সংখ্যাটা অনুযায়ী কিন্তু সাজিয়েছিলেন। অর্থাৎ যে 4টি সূত্র আমরা পেলাম, এই 4টেই কিন্তু ভর সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে সাজানো হয়েছিল। এটা মাথায় রাখবে। মানে মেন্ডেলিপের পর্যায় সূত্র আর আমরা পরে দেখবে আধুনিক পর্যায় সূত্র পাবো, সেইখানে এইটুকুই পার্থক্য থাকবে। মেন্ডেলিপেরটাতে পারমাণবিক গুরুত্ব আছে, আর যেটা আধুনিক হবে সেটা পারমাণবিক সংখ্যা হবে বা পরমাণু ক্রমাঙ্ক বলতে পারো। তো যাই হোক, এইগুলো সব কিন্তু পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজানো হয়েছিল। এই যে 4টে আছে প্রত্যেকটাই। এই মেন্ডেলিপের পর্যায় সূত্রের সাথেও জড়িত একটা ইন্টারেস্টিং ঘটনা তোমাদের বলে রাখি, যে 1870 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লোথার মেয়ার, ইনি ছিলেন জার্মান বিজ্ঞানী। এই লোথার মেয়ার ইনিও একটা কিন্তু পর্যায় সূত্র দিয়েছিলেন, সেপারেটভাবে দিয়েছিলেন, মেন্ডেলিপের সাথে একসাথে কাজ করে নয়। মেন্ডেলিপ এক জায়গার মানুষ, লোথার মেয়ার আরেক জায়গার মানুষ। তো দুজনেই কিন্তু প্রায় একই সময়ে গবেষণা করেছিলেন। এবং ইনি মেন্ডেলিপের থেকে কিছু সময় পরেই, মানে খুব কাছাকাছি সময়, সালটা দেখেই বুঝতে পারছো, এটা হচ্ছে 69, এটা হচ্ছে 70, প্রায় কাছাকাছি সময়ে ইনিও একটা পর্যায় সূত্র দিয়েছিলেন। তবে ইনি সমস্ত মৌলগুলোর সকল ধর্মের কথা বলেননি। মেন্ডেলিভ যেমন ভৌত রাসায়নিক সমস্ত ধর্মের কথা বলেছিলেন, লোথার মেয়ার শুধুমাত্র ভৌত ধর্মগুলোর কথা বলেছিলেন। যে মৌলগুলোর ভৌত ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব অনুযায়ী পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ভৌত ধর্ম যেমন হচ্ছে তোমার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পারমাণবিক আয়তন, এই সমস্তগুলো হচ্ছে ভৌত ধর্ম। তো এটাও কিন্তু একটা পর্যায় সূত্র বলা যেতে পারে। তাহলে দুজনেই এনারা দুজনেই একই সময়ে প্রায় দিয়েছিলেন এবং দুজনেই পুরস্কারও পেয়েছিলেন এই জন্য। মানে বলতে পারি দুজনেই কাজের জন্য স্বীকৃতি পেয়েছিলেন। কিন্তু যেহেতু মেন্ডেলিভ কিছু সময় আগে দিয়ে দিয়েছিলেন, অল্প একটু আগে দিয়ে দিয়েছিলেন, তার জন্য পর্যায় সূত্রের সাথে মেন্ডেলিপের নামটাই কিন্তু জড়িয়ে গেল। অর্থাৎ আমরা জানি মেন্ডেলিপের পর্যায় সূত্র, লোথার মেয়ারের পর্যায় সূত্র কেউ বলে না। কিন্তু দুজনেই প্রায় একই সময়ে করে দিয়েছিলেন, মেন্ডেলিভ কিছুটা আগে দিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, এই ছিল আমাদের 4টে সূত্র, যেটা ঐতিহাসিক পটভূমিকার মধ্যে পড়ে। এই সূত্র 4টা একটু পারত করে রাখবে। তার মধ্যে নিউল্যান্ডের অষ্টক সূত্র আর মেন্ডেলিপের যে পর্যায় সূত্র, এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর বাকি দুটো একটু পারত করে রাখবে, একটা করে উদাহরণ জাস্ট করে রাখবে। মানে মেন্ডেলিপেরটা উদাহরণের কিছু দরকার নেই, কারণ উনি তো সব মৌলগুলোকে সাজিয়েছিলেন। বাকিগুলোর বলছি একটু আধটু উদাহরণ পারত করে রাখবে। তো যাই হোক, মেন্ডেলিভ যে পর্যায় সূত্রটা দিয়েছিলেন ওটাই কিন্তু বহুদিন ধরে চলে এসেছিল, এবং মেন্ডেলিভের পর্যায় সূত্রটাই বলতে পারো এক্সিস্ট করছিল। এবং সেই অনুযায়ী মেন্ডেলিভ কী করেছিলেন, অনেকটা আগিয়েও ছিলেন। তিনি সমস্ত মৌলগুলোকে, তৎকালীন যেগুলো জ্ঞাত মৌল ছিল, যেগুলো জানা ছিল, সমস্ত মৌলগুলোকে তিনি সাজিয়েছিলেন। মেন্ডেলিভের সময় মোটামুটি 63টা মৌল আমরা বলতে পারি আবিষ্কার হয়েছিল। তো এই 63টা মৌলকেই কিন্তু মেন্ডেলিভ সাজিয়েছিলেন। এবং তিনি যখন সাজিয়েছিলেন তিনি একটা পর্যায় সারণী প্রস্তুত করেছিলেন। এবং ওই পর্যায় সারণীতে কী ছিল, কিছু পর্যায় ছিল যেগুলো তোমার অনুভূমিক ছিল, অর্থাৎ হরাইজেন্টাল, সেগুলোকে আমরা বলছি পর্যায়। বোঝা যাচ্ছে? এগুলোকে বলা হয় পর্যায়। অলরেডি তোমরা পড়েছো, দেখবে মাধ্যমিক লেভেলে এগুলো সমস্ত পড়েছো তোমরা। এবং কতগুলো পর্যায় ছিল, 7টা পর্যায় ছিল। তাহলে 7টা পর্যায় আমরা বলতে পারি 1 2 3 4 5 6 7। বোঝা যাচ্ছে? 7টা পর্যায়। আর যেগুলো উল্লম্বভাবে ছিল এগুলোর সাথেই উল্লম্বভাবে আমরা বলতে পারি। এইখানেও দেখিয়ে দেওয়া যেতে পারে এরকমভাবে, বা আমরা সাইডেও দেখাতে পারি এরকমভাবে। ধরো উল্লম্ব যে সারিগুলো পাওয়া যাচ্ছে এগুলোকে আমরা বলছিলাম শ্রেণী। ঠিক আছে? এগুলো বলা হচ্ছে শ্রেণী। তাহলে পর্যায় আর শ্রেণী, শ্রেণী কটা ছিল, 9টা ছিল। শ্রেণী হচ্ছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9। আরেকটা দেখিয়ে দিচ্ছি। যাই হোক, তাহলে যেগুলো অনুভূমিক সেগুলোকে আমরা বলছি পর্যায়, আর যেগুলো উল্লম্বভাবে ভার্টিক্যাল ছিল সেগুলোকে বলা হচ্ছে শ্রেণী। এটা একটা চার্টের মধ্যেই কিন্তু পর্যায় ছিল আমাদের 7টা আর শ্রেণী ছিল আমাদের 9টা। মেন্ডেলিভ এইভাবে সাজিয়েছিলেন। আমাদের বর্তমান যে পর্যায় সারণী সেখানে 7টা পর্যায়ই আছে, কিন্তু শ্রেণীর সংখ্যাটা অনেক বেড়ে গেছে, 18টা হয়ে গেছে। তো মোটামুটি ডবল হয়ে গেছে। মেন্ডেলিভের সময় 9টা, তিনি দিয়েছিলেন 9টা। এবং তিনি এইভাবে সমস্ত মৌলগুলো যতগুলো তখন পর্যন্ত ছিল সবগুলোকে তো সাজিয়েছিলেন। কিছু জায়গা তিনি ফাঁকাও রেখেছিলেন, এবং ওই ফাঁকা জায়গাগুলোতে তিনি বলে দিয়েছিলেন যে এইখানে যে মৌলটা আসবে সেটার ধর্ম এরকম হবে। মানে বুঝতে পারছো, যে মৌলটা তখনও আবিষ্কার হয়নি সেটাকেও কিন্তু উনি মোটামুটি বলে দিয়েছিলেন যে এর ভর সংখ্যা এই ধরনের হবে, এরকম আসবে, মোটামুটি এর ধর্ম এরকম হবে, এর সমস্ত ধর্মগুলো প্রেডিক্ট করে দিয়ে গেছিলেন। অর্থাৎ বলতে পারি আমরা ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন। এবং পরবর্তীকালে যখন মৌলগুলো আবিষ্কার হলো তখন দেখা গেল যে ওর ধর্মটা এবং ওর যেটা পারমাণবিক গুরুত্ব মেন্ডেলিভ যেটা বলেছিলেন একদম প্রায় সেরকমই। তার ফলে কী হলো, যে ওই যে ফাঁকা জায়গাগুলো ছিল পর্যায় সারণীতে মেন্ডেলিভের,
তো ওই ফাঁকা জায়গাগুলোতে সঙ্গত কারণেই ওই মৌলগুলোকে তখন ফিট করা হলো। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে এটা মেন্ডেলিভ যে করেছিলেন, মানে মেন্ডেলিভই শুধুমাত্র পেরেছিলেন এমন নয়, তোমরাও পারবে। এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। এটা পর্যায় সারণীটার এতটাই গুণ, মানে পর্যায় সারণী যখন শিখে যাবে, দেখবে এই চ্যাপ্টারটা চলতে চলতে তোমরা শিখে যাবে, তাহলে তোমরাও বলতে পারবে যে কোনো একটা জায়গার ধরো মৌল, সেটা সম্পর্কে তুমি ধরো কিছু জানোই না, এখনো পর্যন্ত কিছু জানোই না সেরকম হয়তো। ধরো টেলুরিয়াম, টেলুরিয়াম সম্পর্কে তোমার আইডিয়া নেই, কিন্তু টেলুরিয়ামের ধর্ম কীরকম হবে তোমরা এর পজিশনটা দেখে বলে দিতে পারবে। মানে পর্যায় সারণীটা এতটাই ভালো একটা জিনিস যে শুধুমাত্র এর পজিশন দেখে বলে দেওয়া যায় যে মৌলটার ভর কীরকম হবে, মৌলটার সাইজ কেমন হবে এবং মৌলটার ধর্ম কীরকম হবে। মোটামুটি একটা কাছাকাছি প্রেডিক্ট করে দেওয়া যায়, যেগুলো সব আমরা কিন্তু নেক্সট ক্লাস থেকে শিখবো। অর্থাৎ পুরো পর্যায় সারণীর যে চ্যাপ্টারটা রয়েছে পুরো চ্যাপ্টার ধরে আমরা শিখবো। তো যাই হোক, মেন্ডেলিভের যেটা পর্যায় সারণী, এটা তোমরা মাধ্যমিক লেভেলে দেখবে পড়ে এসছো এবং ওখানে তোমাদের ইম্পর্টেন্ট ছিল। আমাদের যখন এইচএসে তোমরা চলে এসছো অর্থাৎ 11-এ, এর মধ্যে কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু নেই। মেন্ডেলিভের পর্যায় সারণীটা অতটা ইম্পর্টেন্ট নয়, ম্যাক্সিমাম সূত্রটা করে রাখবে। মানে এর সারণীটা নিয়ে, টেবিলটা নিয়ে আর ডিটেলসে যাওয়ার দরকার নেই। আমরা নেক্সট দিন থেকে আধুনিক পর্যায় সারণীটা নিয়ে আলোচনা করব, কারণ আমাদের এখানে এখন আধুনিক পর্যায় সারণীটাই ইম্পর্টেন্ট, ওটাই এখন চলছে বর্তমানে। এই চ্যাপ্টারের ক্লাসগুলোতে দেখবে খুব মজা হবে আমাদের এবং খুব ইন্টারেস্টিং বিষয়গুলো আছে এই চ্যাপ্টারের ক্লাসগুলো। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।